চট্টগ্রামে নিখোঁজের প্রায় 14 ঘণ্টা পর উদ্ধার 6 মাসের শিশুটিকে উদ্ধার। রিকশা উল্টে নালায় পড়ায় দুর্ঘটনা। ছয় দফা দাবিতে বিভিন্ন জেলায় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ। কাল সারা দেশে মহাসমাবেশের ঘোষণা। ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে মাছের পেটে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি, বিষাক্ত উপাদান ঢুকছে মানব শরীরে। নরসিংদীতে স্বামী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা বলে ধারণা। জলকেলির মধ্য দিয়ে শেষ হচ্ছে রাঙামাটি কুয়াকাটার বর্ষবরণের উৎসব। নানা সম্প্রদায়ের মানুষের মিলন মেলা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাগত সমগ্র বাংলাদেশের সঙ্গে আছি সঞ্চারী মজিদ তমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি পুরো খবরে। নিখোঁজের প্রায় 14 ঘণ্টা পর উদ্ধার হলো 6 মাসের শিশু সেহরিশের মরদেহ। চট্টগ্রামের চাকতাই খাল থেকে শিশুটিকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। শুক্রবার রাতে কাপাসগোলায় নবাব হোটেলের পাশের নালায় রিকশা উল্টে শিশুটি নিখোঁজ হয়। তবে অক্ষত রয়েছে রিকশায় থাকা শিশুটির মা ও দাদি। চট্টগ্রাম নগরীর চকবাজার কাপাসগোলায় নালায় পড়ে নিখোঁজ হয় শিশু সেহরিশ। এরপর টানা উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। সকাল 10টার দিকে হিজরাখাল থেকে 6 কিলোমিটার দূরের চাকতাই খালে শিশুটির মরদেহ শনাক্ত করে স্থানীয়রা। পরে তাদের সহায়তায় ফায়ার সার্ভিস ও নৌবাহিনী গিয়ে মরদেহ উদ্ধার করে। বাচ্চাটার হাতটাই দিল, হাতটা এরকম দেখা এরপরে আমরা গেছি। আমি ভাবছিলাম যে এটা পুতুল, বাচ্চা না। তখন সবাই যখন বলতেছে, সবাই বলতেছে পুতুল পুতুল। আমি তো না, পুতুল না, এটা বাচ্চার মতোই লাগতেছে, স্পষ্ট বাচ্চার মতো লাগতেছে। আমি নিচে নামে দেখি। রাত 12:30 থেকে উদ্ধার কার্য চালিয়েছি এবং এখন আলহামদুলিল্লাহ বাচ্চাটা পাওয়া গেছে। এখন পরবর্তী ফর্মালিটি যারা আমাদের পুলিশ প্রশাসন আছেন ওনারা চাকতাই খাল চামড়া গুদামের পাশে যে খালটা আছে এখান থেকে ডেড বডিটা পাওয়া গেছে। নগরের উন্মুক্ত খাল নালা সুরক্ষিত থাকলে প্রাণহানির ঘটনা কমতো বলে জানায় নগরবাসী। খাল ও নালার চারপাশ সুরক্ষিত রাখার দাবি জানান নগরবাসী। সেফটি রেলিং সিস্টেম থাকলে বাচ্চাগুলা অন্তত সেফটি খেলাধুলা করে। আমাদের এলাকায় অনেক ছোট ছোট বাচ্চা, এরা খেলাধুলা করে, অনেকবার পড়ছে খালে বাচ্চা। শুক্রবার রাতে হিজরা খালের নালায় রিকশা সহ পড়ে যায় শিশুটির মা ও দাদি। তাদের উদ্ধার করা হলেও শিশুটি পানির স্রোতে নিমেষে হারিয়ে যায়। এ নিয়ে গত 8 বছরে নগরীর খাল ও নালায় পড়ে 14 জনের মৃত্যু হয়েছে। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রোববার সারা দেশে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত পলিটেকনিক শিক্ষার্থীরা। দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ কর্মসূচি শেষে এই ঘোষণা দেন। এ সময় দাবির পক্ষে নানা স্লোগান দেন তারা। বেলা 11টার দিকে ইনস্টিটিউটের মূল গেটের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন করেন। এ সময় তারা কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান। এদিকে সরকারি চাকরিতে বিএসসি গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের প্রতি বৈষম্য, পলিটেকনিক শিক্ষার্থীদের অযৌক্তিক অন্যায্য দাবির প্রতিবাদে বুয়েট শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজন করা হয় মানববন্ধনের। এ সময় 3 দফা দাবি পেশ করা হয়। গত বুধবার ল্যাব সহকারীদের জুনিয়র ইনস্ট্রাক্টর পদোন্নতি বাতিল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 10ম গ্রেডে নিয়োগ, কারিগরি সেক্টরে টেকনিক্যাল জনবল নিয়োগ সহ 6 দাবিতে দেশের বিভিন্ন স্থানে সড়ক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। বৈঠকে ডাকার পর আমাদের দাবিগুলো পূরণ হচ্ছে না। আমরা আর এসি রুমে আর বৈঠকে বসতে রাজি নয়। আমরা আমাদের দাবি বাকি পূরণ করতে গিয়ে রাস্তা থেকে উঠবো ইনশাআল্লাহ। স্টাফ ইন্সট্রাক্টরদের পদোন্নতির যে অবৈধ রিট আছে সেটা অনতি বিলম্বে বাতিল করতে হবে। যারা এই মামলার সাথে যুক্ত তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। 21 সালে রাতের আদালতে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা আন্দোলনের নামে সংবিধান পরিপন্থী হঠকারী দাবি দেওয়া না করে যৌক্তিক আলোচনার মাধ্যমে উদ্ভূত পরিস্থিতির সমাধান
এবং শিক্ষা ও উন্নয়নের পথ তৈরি করার জন্য আন্দোলনরত ডিপ্লোমা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৬ দফা দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। গাজীপুরে সকালে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে শিববাড়ি মোড়ে অনুষ্ঠিত হয় সমাবেশ। এ সময় তাদের সাথে সংহতি প্রকাশ করে সমাবেশে যোগ দেন ডিপ্লোমা প্রকৌশলীরাও। রাজশাহীতে রাইজ ইন রেড কর্মসূচি পালন করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। সকাল 11:30 থেকে 2 ঘণ্টা রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে অনুষ্ঠিত হয় সমাবেশ। দুপুরে বরিশাল নগরের চৌমাথা এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধরা। আমাদের আন্দোলন যতদিন পর্যন্ত না মেনে নেওয়া হবে ততদিন আমরা রাজপথ ছাড়ব না। শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে আজকের এই প্রতিবাদ কর্মসূচি এবং আমাদের প্রত্যেকটা পলিটেকনিক, দেশের 49টি পলিটেকনিক সহ বাকি সকল যে পলিটেকনিকগুলো আছে সেই পলিটেকনিকের মূল ফটক অনির্দিষ্টকালের জন্য লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। আমরা যে রাজপথে নামছি, তো এটার আমরা এখন পর্যন্ত কোনো ধরনের আমরা কোনো ফলাফলই পাচ্ছি না। ময়মনসিংহের পুরনো ব্রহ্মপুত্র নদের পানি এবং সেখানকার মাছের পেটে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পেয়েছে আন্তঃরাষ্ট্রীয় একটি গবেষক দল। এখনই প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণ করা না গেলে জলজ প্রাণী ও পরিবেশে মারাত্মক প্রভাবের কথা জানিয়েছে তারা। বাংলাদেশ অংশের ব্রহ্মপুত্র নদের নানা নমুনা নিয়ে 2 বছর ধরে চলে গবেষণা। এতে উঠে আসে প্রতি বর্গ কিলোমিটার পানিতে 25 লক্ষাধিক ভাসমান কণা এবং তলদেশে প্রতি কেজি মাটিতে 450 কণা মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি। মাছের পেটেও মিলেছে মাত্রাতিরিক্ত। এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ফর গ্লোবাল চেঞ্জ রিসার্চের গবেষক অধ্যাপক ডক্টর হারুনুর রশিদের গবেষণায় উঠে এসেছে উদ্বেগজনক এসব তথ্য। কয়েক হাজার থেকে লক্ষ পর্যন্ত স্কয়ার কিলোমিটারে আমরা মাইক্রোপ্লাস্টিকের আপনার পরিমাণগুলো পাচ্ছি, যেটি আলটিমেটলি সমুদ্রে গিয়ে পড়ছে। এবং এই যে বললাম যে মেরিন লিটার্স, যেটা মাইক্রোপ্লাস্টিকের একটি উল্লেখযোগ্য অংশ, সেখানে গিয়ে কন্ট্রিবিউট করছে। ব্রহ্মপুত্রের উজান থেকে ভাটির দিকেই প্লাস্টিকের দূষণের মাত্রা বেশি। এতে নদী, সমুদ্র, প্রতিবেশ বিষাক্ত হওয়ার পাশাপাশি মাছের মাধ্যমে মাইক্রোপ্লাস্টিক চলে আসছে মানব শরীরে। আমরা গবেষণার মাধ্যমে জানতে চেষ্টা করেছি যে মানুষ কি পরিমাণ নদীর মাছ গ্রহণ করছে আর মাছের মাধ্যমে ছড়িয়ে পড়া মাইক্রোপ্লাস্টিক মানব শরীরে কতটুকু প্রভাব ফেলতে পারে। চিকিৎসকরা জানিয়েছেন, মাইক্রোপ্লাস্টিকে আক্রান্ত মাছের মাধ্যমে মানবদেহে ছড়িয়ে পড়ছে ক্যান্সার সহ জটিল নানা রোগ ব্যাধি। এই মাইক্রোপ্লাস্টিকগুলি আমাদের শ্বাসনালীর জন্য, বিশেষ করে ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি, লাং ক্যান্সার এরকম মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ পড়তে পারে। তাছাড়া এই মাইক্রোপার্টিকেলগুলি আমাদের প্রজনন ক্ষমতার উপরে বিরাট প্রভাব পড়ে। গত 2 বছর ধরে ভুটানের 3টি নদী, ভারতের 1টি এবং বাংলাদেশের 2টি নদীর ওপর গবেষণা করে দলটি, যেখানে সবচেয়ে বেশি দূষণের তথ্য উঠে আসে বাংলাদেশের অংশে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খুনিদের দৃশ্যমান বিচার ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে এক জনসভায় তিনি কথা বলেন। কালো টাকা ও পেশি শক্তির প্রভাবমুক্ত নির্বাচন নিশ্চিতে লেভেল প্লেইং ফিল্ড তৈরির আহ্বান জানান তিনি। বলেন, ফ্যাসিবাদের পতন হলেও এখনও চাঁদাবাজি, দখলবাজি চলছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ লালমনিরহাটের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের প্রতিশ্রুতি দেন তিনি। এসব বাস্তবায়নে জামায়াত ইসলামের ক্ষমতায় আসা প্রয়োজন বলেও জানান তিনি। এ সময় ভারতের সাথে সম্প্রীতি, শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে প্রতিবেশী হিসেবে অবস্থানের আহ্বান জানান জামায়াতের আমির। এদিকে 18 বছর পর জেলায় জামায়াতের সমাবেশ ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা। আশপাশের বিভিন্ন জেলা থেকেও সমাবেশে যোগ দেন কর্মীরা। নির্বাচনের জন্য অবশ্যই সমতল মাঠ তৈরি করতে হবে। এই দায়িত্ব পালনে আপনারা আমাদের যত ধরনের সহযোগিতা চাইবেন, সকল সহযোগিতা দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। কিন্তু বিচার আর সংস্কার এই দুটো করে অবশ্যই নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে।
রাঙামাটিতে মারমা সম্প্রদায়ের জলকেলির মধ্য দিয়ে শেষ হচ্ছে পাহাড়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বর্ষবরণ উৎসব। সকাল থেকে রাঙামাটি স্টেডিয়ামে পাহাড়ি বাঙালি সহ সবার মিলন মেলায় পরিণত হয় এই আয়োজন। কুয়াকাটার রাখাইন পল্লীতেও জলকেলির আনন্দে মাতোয়ারা স্থানীয়রা। 3 দিনের আয়োজনে আশপাশের জেলা থেকেও যোগ দিয়েছেন অনেকেই। পুরনো বছরকে বিদায় এবং নতুন সালকে বরণে সপ্তাহ জুড়ে পাহাড়ে চলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নানা আয়োজন। মারমা সম্প্রদায়ের জলকেলি উৎসবের মধ্য দিয়ে শেষ হয় বর্ষবরণ। শেষ দিনে সব সম্প্রদায়ের মানুষের মিলন মেলায় রূপ নেয় উৎসব। রাঙামাটি স্টেডিয়ামে জলকেলিতে মেতে ওঠেন পাহাড়ি বাঙালি ছাড়াও বিদেশি অতিথিরা। বৈচিত্র্যময় আয়োজনে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত তারা। সংস্কৃতির দিক দিয়ে বৈচিত্র্যময় বাংলাদেশ আমার জীবনের অন্যতম সেরা দিন এটি। প্রাণ প্রাচুর্যে ভরা এই উদযাপন, বর্ষবরণের এই আয়োজন দারুণ উপভোগ্য। শেষটা আনন্দে রাঙিয়ে দিতে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। পার্বত্য উপদেষ্টা বলেন, সব সম্প্রদায় যেন নিজেদের মতো করে উৎসব উদযাপন করতে পারে সে লক্ষ্যে কাজ করছে সরকার। আনন্দ উদযাপন করুন, আনন্দে থাকুন আপনারা, এবং আমরা সবাই চাই সব জাতিগোষ্ঠী পার্বত্য এলাকায় যারা আছে আপনারা আমাদের উপর নির্ভর করুন, যে আমরা চাই যে এই এলাকায় শান্তি ফিরে আসুন। কুয়াকাটাতেও রাখাইন সম্প্রদায়ের মহাসাংরা জলকেলি ঘিরে উৎসবের আমেজ। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে জমজমাট পর্যটন এলাকাটি। কক্সবাজার থেকে আসছি এবং এই জলকেলি উৎসবটা পালন করার জন্য আসছি। এখানে নববর্ষ, আমাদের নববর্ষটা হয় পানি ছিটিয়ে। কোনো বছর যত দুঃখ কষ্ট আছে সবগুলো মুছে নতুন বছরকে যাতে সুস্থভাবে আমরা বরণ করে নিতে পারি। আজকের দিনটাই আমরা সবাই ছেলে মেয়ে সবাই মিলে আনন্দ করি। বরগুনা সহ আশেপাশের জেলা থেকে উৎসবে যোগ দেন অনেকে। বর্ষবরণের এই আয়োজন শেষ হবে রোববার। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজশাহীর তালাইমারীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবা আকরাম হোসেনকে হত্যার ঘটনায় প্রধান আসামি সহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। সকালে রাজশাহী র্যাব 5 এর সদর দপ্তরের সংবাদ সম্মেলনে জানানো হয়, হত্যা মামলা দায়েরের পর থেকে আসামি ধরতে কাজ করছিল র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে নওগাঁ সদর থানার রামরায়পুর থেকে প্রধান আসামি নান্টু ও তার সহযোগী খোকন মিয়াকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারেও চলছে অভিযান। গত 16 এপ্রিল আকরাম হোসেনের মেয়েকে উত্ত্যক্তের ঘটনায় প্রতিবাদ করতে গেলে নান্টু ও তার সহযোগীরা বাবা ও ভাইকে মারধর করে। এক পর্যায়ে বাবা আকরাম হোসেন মারা যান। পরদিন নিহতের ছেলে 4 জনের নামে বোয়ালিয়া মডেল থানায় মামলা করেন। তাদের পরিচিত একজন ভ্যান চালকের সহায়তা নিয়ে নওগাঁতে চলে যায় এবং এই ভ্যান চালক অপরাধীদেরকে তার বাড়িতে রাখে না, তার বাড়ির পাশেই পরিত্যক্ত একটি বাড়িতে লুকিয়ে রাখে। তো আমাদের একাধিক টিম ঘটনার দিন থেকে শুরু করে কন্টিনিউ তাদেরকে চেস করতে থাকে এবং পরবর্তীতে সেই পরিত্যক্ত বাড়ি থেকে আমরা তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হই। রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নিয়ে নিহত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের হোসেনপুর গ্রামের যুবক আকরাম হোসেন। শুক্রবার আকরামের সাথে থাকা এক সহযোদ্ধার মাধ্যমে এই খবর জানতে পেরেছে আকরামের পরিবার। এরপর থেকেই পরিবারে চলছে শোকের মাতম। প্রায় 9 মাস আগে ধার দেনা করে রাশিয়ায় পাড়ি জমান আশুগঞ্জের আকরাম হোসেন। রাশিয়ায় গিয়ে প্রথমে একটি চায়না কোম্পানিতে ওয়েল্ডার হিসেবে কাজ শুরু করেন আকরাম। ভালো বেতন না পাওয়ায় 2.5 মাস আগে দালালের প্রলোভনে রুশ সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে যুদ্ধে অংশ নেন তিনি। কিন্তু ইউক্রেনের মিসাইল হামলায় ছিন্নভিন্ন হয়ে যায় তার স্বপ্ন। গত শুক্রবার সকালে আকরামের এক সহযোদ্ধা ফোন করে জানান, ইউক্রেনের মিসাইল হামলায় নিহত হয়েছেন আকরাম। ছেলের মৃত্যুর খবর যেন কিছুতেই মেনে নিতে পারছে না মা বাবা। ছেলের যুদ্ধ নিয়ে লাগাইছে, আমি আমার ছেলের লাশটা আমরা দেখতাম চাই, এবং আরো যে ছেলেগুলো আছে এই দেশের মধ্যে আমরা বাঙালি, এই ছেলেগুলা যেমন বাংলাদেশ জীবিত আসে। কইছে আম্মা হার কোন সময় ডাক দেখো তারি না, আমার কইছে ঘুমাইতা, আমি ঘুমোতে আম্মা ফোন দিমু, ওই আমার হতে শেষ ফোন দিছে, আর তো দিছে না। এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হোসেনপুর গ্রাম জুড়ে নেমে আসে শোকের ছায়া। নিহত আকরামের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চান তারা। তার সাথে একটা ছেলে খবর দিছে যে আকরাম তো আর নাই, আকরাম
ড্রোন হামলায় বোমা বিস্ফোরণে সে নিহত। নইল করে লেল কইরা ফাড়াইছি, তাহলে কি করে এই সংসারটা চলবে। বিষয়টি জানতে পেরে এ ব্যাপারে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যিনি মারা গেছেন তার লাশটি বর্তমানে কোথায় আছে, কার হেফাজতে আছে এবং তিনি যে বিদেশে গিয়েছেন সে সকল কাগজপত্র নিয়ে তাকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হয়। গত 13 এপ্রিল আকরামের সাথে শেষবারের মতো কথা হয় তার বাবা মার। এরপর থেকে আর যোগাযোগ করা যায়নি। 5 ভাই বোনের মধ্যে আকরাম ছিলেন সবার বড়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সৌদি আরবে ভবন থেকে পড়ে নজরুল ইসলাম নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার স্থানীয় সময় ভোর 4টায় রিয়াদের একটি ভবনে কাজ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম সিলেটের কোম্পানিগঞ্জের মুরারগাঁও গ্রামের নিজামুদ্দিনের ছেলে। নিহতের স্বজনরা জানিয়েছেন, সংসারে আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে 4 মাস আগে প্রায় 2.5 লাখ টাকা ঋণ করে সৌদি আরবে যান নজরুল। সেখানে গিয়ে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। গত মাসে রিয়াদে একটি বহুতল ভবনের নির্মাণকর্মী হিসেবে নিয়োগ পান নজরুল। মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলেও জানায় নিহতের পরিবার। গাজীপুরের টঙ্গীতে 2 শিশুকে কুপিয়ে হত্যার ঘটনায় মাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে রাতে অজ্ঞাতদের আসামি করে মামলা করেন নিহতদের বাবা। গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার NM নাসির উদ্দিন জানান, গতকাল বিকেলে টঙ্গীর পূর্ব আরিজপুরের রূপবানের টেক এলাকার একটি ভবন থেকে 4 ও 6 বছর বয়সী 2 ভাই বোনের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত শিশুদের বাবা মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে রাতেই শিশুদের বাবা আব্দুল বাতেন মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। প্রাথমিক তদন্তে মা সালেহা বেগমের সম্পৃক্ততা পাওয়া যাওয়ায় তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে কী কারণে জোড়া খুনের ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ছাদ উড়ে যাওয়ার পরও যাত্রী নিয়ে বাস চালানোর ঘটনায় মামলা করেছে পুলিশ। শুক্রবার রাতে হাসারা হাইওয়ে থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। পুলিশ জানায়, বাসের মালিক, চালক ও হেলপারকে আসামি করে মামলা করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটিও জব্দ করা হয়েছে। আহতদের মধ্যে মোহাম্মদ শাহিন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আসামিদের ধরতে অভিযান চলছে বলেও জানায় পুলিশ। শুক্রবার দিবাগত রাতে বরিশালগামী একটি যাত্রীবাহী বাস ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় পড়ে ছাদ উড়ে যাওয়ার পরও চালিয়ে 10 কিলোমিটার পর্যন্ত চলতে থাকে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের সুতাং বাজারে মধ্যরাতের আগুনে পুড়ে গেছে 15টি দোকান। এতে অর্ধ কোটি টাকা ক্ষতির কথা বলছেন ভুক্তভোগীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত 3টার দিকে বাজারের পূর্ব পাশে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের 2টি ইউনিট টানা 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে রেস্তোরাঁ, মুদি দোকান, মুরগির দোকান সহ 15টি দোকান পুড়ে গেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে জানা যায়নি আগুন লাগার কারণ। মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় বিল্লাল হোসেন নামে এক রোগীর মৃত্যুর অভিযোগে চিকিৎসকদের অবরুদ্ধ করে রাখা হয়। শুক্রবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন ওই রোগীর শরীরে ভিন্ন গ্রুপের রক্ত দেওয়ায় রোগীর মৃত্যু হয় বলে দাবি করেছেন স্বজনরা। স্বজনরা জানায়, বুধবার সকালে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বিল্লালকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শুক্রবার বিকেলে হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে ও পজিটিভ রক্তের পরিবর্তে রোগীর শরীরে বি পজিটিভ রক্ত দেওয়া হয়। এতে রোগীর শারীরিক অবস্থা খারাপ হয়ে রাত 10টায় মৃত্যু হয়। এ ঘটনায় রোগীর স্বজনেরা কয়েকজন ইন্টার্ন চিকিৎসককে অবরুদ্ধ করে রাখেন। এ ব্যাপারে হাসপাতাল পরিচালক ডাক্তার শফিকুল ইসলাম বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এই বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ওনার রক্তের গ্রুপ হচ্ছে ও পজিটিভ, তো
ওনাকে হলো বি পজিটিভ রক্ত ল্যাবে দিকে হয়তো বা ভুল দিছে, কিন্তু একটা ডক্টর তো এত বড় ভুল করতে পারে না। আসার পরে দেখি যে ওই জায়গায় বি পজিটিভ লেখা কিন্তু কাগজে লেখা ও পজিটিভ। এটা নিয়ে আমি যাওয়ার পরে উনিরা মানে ভুল স্বীকার করে, আমি ওই জায়গায় আবার ছবি তুলে রাখি। দেশের স্বাভাবিক রাজনীতির পরিবেশ রয়েছে, এখন দরকার নেতৃত্বের গুণগত পরিবর্তন। ফ্যাসিস্টদের কোনো ঝটিকা মিছিল করতে দেয়া হবে না। দুপুরে লক্ষ্মীপুর শহরের বশির ভিলা মিলনায়তনে যুবদলের উদ্যোগে আয়োজিত প্রতিনিধি সভায় এসব কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। অভিযোগ করেন, অতীতে দেশে একদলীয় এক ব্যক্তির শাসন ছিল, গুম, খুন, নির্যাতনের শিকার ছিল হাজার হাজার দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। আর এসব অত্যাচার নির্যাতনের মূল ছিল ফ্যাসিস্টরা ও তার দোসর। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাবান্ধা 0 পয়েন্টে নির্মাণ হতে যাচ্ছে দেশের সবচেয়ে উঁচু ফ্ল্যাগ স্ট্যান্ড, যেখানে উড়বে বাংলাদেশের লাল সবুজ পতাকা। দুপুরে এই ফ্ল্যাগ স্ট্যান্ডটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক সাবেত আলী। জেলা প্রশাসক জানান, বাংলাবান্ধা 0 পয়েন্টের বিপরীতে ভারতীয় প্রান্তে প্রায় 100 ফুট উচ্চতার একটি ফ্ল্যাগ স্ট্যান্ডে ভারতীয় পতাকা উড়ানো হয়, কিন্তু বাংলাদেশ প্রান্তে সেভাবে পতাকা উত্তোলনের কোনো ব্যবস্থা ছিল না। বাংলাদেশ প্রান্তে ভারতের চেয়েও বেশি উচ্চতার ফ্ল্যাগ স্ট্যান্ড স্থাপন করে দেশের জাতীয় পতাকা উড়ানোর দাবি ছিল স্থানীয়দের। এর প্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি গেট নির্মাণ ও সৌন্দর্য বর্ধনের কাজও চলবে বলে জানান তিনি। নোয়াখালীতে বৃষ্টি, ঝোড়ো বাতাসে জমিন পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক। সদর, বেগমগঞ্জ, সুবর্ণচর ও কবিরহাট উপজেলার বিভিন্ন স্থানে গত 3 দিনের বৃষ্টি ও ঝোড়ো বাতাসে পাকা এবং আধা পাকা বোরো ধান হেলে পড়েছে। কোথাও কোথাও জমিতে পানি জমে গেছে। হঠাৎ ঝড় বৃষ্টির কারণে ধান ঘরে তোলার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না অনেক এলাকায়। এছাড়া 3 দিনের বৃষ্টিতে শাকসবজির ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। দুপুর 12টা পর্যন্ত গত 24 ঘন্টায় নোয়াখালীতে 24 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ধান কিন্তু আগাছা হয়ে গেছে, এখন বৃষ্টির কারণে ধান দাইতে পারতেছি না, ঘরে উঠতে পারছি না, আমাদের অনেক ক্ষতি হইতে আছে। অর্ধেক ফসল পাকি আসছে আর অর্ধেক ফসল কাঁচা রয়ে গেছে। এখন এর মধ্যে আমার বন্যা, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে আমার ফসলগুলো দাইতে পারতেছি না। আবহাওয়া বৈরী না হলে এবার কিশোরগঞ্জের হাওড়াঞ্চলে বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা কৃষি বিভাগের। তবে শিলাবৃষ্টি ও আগাম বন্যার শঙ্কায় ধান 80% পাকলেই কেটে ফেলার পরামর্শ তাদের। সরকারি ভর্তুকি পাওয়ায় দ্রুত সময়ের মধ্যে ধান ঘরে তোলার আশা কৃষকদের, তবে ধানের ন্যায্য দাম পাচ্ছে না বলে দাবি তাদের। কিশোরগঞ্জের ১,৫০০ বর্গ কিলোমিটার বিস্তৃত হাওরে এখন যেদিকেই দৃষ্টি যায় সেদিকেই দেখা মিলছে পাকা ধানের। আবহাওয়া ভালো থাকায় এবার উৎপাদনও বেশ ভালো। তবে শিলাবৃষ্টি ও আগাম বন্যার শঙ্কায় 80% পাকলেই কাটতে হবে ধান। কৃষি বিভাগের এমন পরামর্শে প্রখর রোদ উপেক্ষা করে বোরো ধান কাটায় ব্যস্ত হাওর অঞ্চলের কৃষক। ধান কাটাই মাড়াই করে ঘরে তোলার কাজে সাহায্য করছেন কিষানীরাও। তবে ধানের ন্যায্য দাম পাচ্ছেন না বলে দাবি কৃষকদের। সরকার যে দাম দিচ্ছে এই দামে তো ব্যাপারীরা আমরা দেয় না, ব্যাপারীরা যাতে আমরা এই নাটকাই তারে সরকার যদি এই বিষয়টা একটু দেখতো তে আমাদের কৃষকের জন্য ভালো হতো। প্রতি মনে আমরা করতে হয়েছে 1100 টাকা, ওখানে আমরা বেচতেছি 950 টাকা। তো ওখানে আমরা ধানের দরটা তো একটু বাড়তি হইলে আমরা একটু ভালো হইলে। সরকারি ভর্তুকি মূল্যে কৃষকদের দেয়া কম্বাইন হারভেস্টারে দ্রুত সময়ে জমি থেকে ধান কেটে ঘরে তুলছেন কৃষকেরা। ধান কাটতে বস্তা বইরা একবারে বাইক নিয়ে যাচ্ছি, আমরা অল্প সময়ে ওই যাচ্ছি, বন্যা আসলেও আমরা কোনো ক্ষতি হবে না। ধান কাটার মেশিন আমাদের দেশে হওয়াতে আমাদের অনেকটাই উপকার হয়েছে। ধান মেশিনে অনেকগুলা জমি কাটে ফেলতে পারে। জেলায় 1,68,115 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে শুধু হাওড়ে হয়েছে 1,04,430 হেক্টর জমিতে। আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদন ছাড়িয়ে যাবার আশা কৃষি বিভাগের।
বোরো ফসলের অবস্থা খুবই চমৎকার, কোনো রোগ বা পোকামাকড়ের আক্রমণ একদমই নেই। আবহাওয়া যদি প্রতিকূলে না যায় তাহলে কিশোরগঞ্জ জেলায় বোরোর একটা বাম্পার ফলন হবে বলে আমরা আশা করি। জেলায় উৎপাদিত বোরো ধান থেকে চালের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7,88,912 মেট্রিক টন, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 4,000 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিরাজগঞ্জের রায়গঞ্জে দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে অগভীর নলকূপ। সেচ কার্যক্রম বন্ধ থাকায় দুশ্চিন্তায় পড়েছে প্রায় 100 বিঘা জমির চাষিরা। এদিকে এই নিয়ে মামলা হলেও আসামিরা জামিনে থাকায় নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা। পুলিশ বলছে তদন্ত চলছে। সিরাজগঞ্জের রায়গঞ্জে সরাই হাজিপুর গ্রামের সাংবাদিক শাহিন উদ্দিনের সাথে অগভীর নলকূপ নিয়ে শামসু খানের বিরোধ দীর্ঘদিনের। 1 মার্চ শাহিনের উপর হামলা চালায় শামসু খান ও তার সমর্থকরা। দুই পক্ষের এই বিরোধ কাল হয়েছে এলাকার কৃষকের। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে এলাকার একমাত্র অগভীর নলকূপটি। এতে করে সেচ দিতে না পেরে ফলন নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। এখন আমাদের এই জমা গোনান আমারও প্রায় 20-25 বিঘা জমি আছে, আবাদ শেষ হয়ে যাইতেছে। জমিতে পানি না থাকলে, আবাদ না থাকলে পেটে ভাত যাবে না, ছেলে মেয়ে লেখাপড়া করাতে পারবো না। এদিকে এই ঘটনায় 11 জনকে আসামি করে মামলা করেন শাহিনের বাবা। শামসু বাহিনীর লেখা নিবার চাই, লেখা দেওয়া নাই, আর তার লোকজন এসে আমার ছলে মারপিট করে একবার নিঘাত করে মেরেছে, ওই ধানের খেতের মধ্যে ফালা থুয়ে গেছে। আমার ছেলে ব্যাগ দেয় দাবিলা ধরে মারছে যে ট্যামে শহীদে। এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, পারিবারিক দ্বন্দ্ব চলছে তাদের মধ্যে। আসামিরা সবাই জামিনে রয়েছে, তদন্ত করে ব্যবস্থার আশ্বাস তার। জমি জমা নিয়ে বংশানুক্রমিক পূর্ব শত্রুতা না, মামলা হওয়ার পরে দিনই কোর্টে সারেন্ডার করছে। তদন্ত দিন আছে, সকল আসামি জামিনে আছে। দ্রুত সমাধান না হলে 100 বিঘা জমির ফসল পুরোপুরি ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এছাড়া এখনকার মতো সমগ্র বাংলাদেশে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আমন্ত্রণ পরের আয়োজনে।